জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা। ওহায়ো গোজাইমাস। এই জলমলে সকালে সুন্দর একটি বিষয়, প্রয়োজনীয় একটি বিষয়, উপকারী একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো ঠাট্টা। মানুষ কেন ঠাট্টা করে, মানুষের কিভাবে ঠাট্টা করা উচিত, কিভাবে ঠাট্টা করলে উপকার আসে, আবারই কিভাবে ঠাট্টা করলে মানুষের জীবনে অকল্যাণ চলে আসে, সেই বিষয়টা আমি জাপান এবং বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে একটি জাপান স্মৃতি বাংলা প্রীতি ভিডিও বানাচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন, অনুপ্রাণিত হবেন এবং নিজের জীবন, নিজের সংসার, নিজের সামাজিক অবস্থান আরও সুখী সুন্দর হবে। মোট কথা হলো, ঠাট্টাকে আমরা জীবনের অংশ হিসাবে নিয়ে নিয়েছি, কিন্তু জাপানিরা তেমনটা নেয়নি। ঠাট্টা মানে কি, ঠাট্টার উদ্দেশ্য কি, সেই জিনিসটা আমাদেরকে প্রথমেই জানা এবং বোঝা দরকার। প্রতিটি মানুষ দিন দিন প্রতিদিন, প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি যোগাযোগে, কথাবার্তায়, আচরণে কিন্তু ঠাট্টা করে। এর মূল উদ্দেশ্য যে যোগাযোগকে আরো আনন্দময় করা, যোগাযোগকে আরো হিউমারাস করা, যোগাযোগকে আরো বিনোদনমূলক করা। কিন্তু আমরা কি আসলেই তাই করছি? আমি জাপানের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বলছি যে জাপানিরা ঠাট্টা মশকরায় দরিদ্র, আর বাঙালিরা ঠাট্টা মশকরায় হলো ধনী। এর মূল কারণটা কি? সবাই জানি জাপানিরা পৃথিবীর সবচেয়ে বিনয় জাতির একটি। এর মূল কারণ হলো এরা সঠিক টাইমে সঠিকভাবে সঠিক কাজটা করে এবং সঠিকভাবে আচরণটা করে। আমরাও অনেক সজাগ, সচেতন ও সতর্ক জাতি, কিন্তু আমাদের ভিতর রয়েছে অনেক রকমের মিথ্যা আবেগ। এটা বলতে মন্দ হলেও কথাটা কিন্তু সত্য। এটা হলো আসলে এই ঠাট্টা মশকরার প্রভাব। এর ফলে আমাদের প্রতিদিনের যোগাযোগে অনেক রকমের মজা, অনেক রকমের ফাইজলামি, অনেক রকমের হিউমার থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জীবনে দুর্ভোগ ডেকে নিয়ে আনে। যদি আমরা এই ঠাট্টা মশকরাকে যদি পোস্টমর্টম করি, তাহলে তিনটি বিষয় খুঁজে পাওয়া যায়। একটা হলো স্যাটায়ার, একটা হলো জোক, একটা হলো কমেডি। আমরা সাধারণত তিনটা জিনিসকেই মিলিয়ে ফেলি। ঠাট্টা এবং মশকরার মূল উদ্দেশ্যই হলো বিনোদন, মানুষকে আনন্দ দেওয়া। যদি কোনো কারণে আপনার কথা বা আপনার ঠাট্টা যদি কেউ অনুপ্রাণিত না হয়, মন খারাপ করে, তার সামাজিক অবস্থান, তার মর্যাদা হানি ঘটে, তাহলে সেটাকে কখনোই ঠাট্টা বলা যাবে না। বাংলাদেশে আমি দেখেছি যত্রতত্র অযথিত, অপ্রত্যাশিত ব্যবহার, অপ্রত্যাশিত শব্দ ব্যবহার করে যখন মানুষটা রাগান্বিত হয়ে যায়, খুবই কষ্ট পায় এবং পরিস্থিতি সামালের বাহিরে চলে যায়, তখন বলে, ধর মিয়া, ঠাট্টা করছি মিয়া, তুমি বুঝো না মিয়া, যে ঠাট্টা বুঝে না হ্যাঁ তো পাগল, তুমি কি পাগল নাকি? কিন্তু আসলে ঠাট্টা আসলে সে তাকে সাইজ করেছে। এটাকে আসলে ঠাট্টা বলা যাবে না, এটা আসলে স্যাটায়ার। স্যাটায়ারও কিন্তু একটা সৎ উদ্দেশ্য রয়েছে। সারা দুনিয়াতে যদি আমরা স্যাটায়ার ইতিহাস দেখি, এরা মূলত সমাজের অসঙ্গতিগুলো, সমাজের যে বৈষম্যগুলো, সমাজের যে মন্দ দিকগুলো হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তুলে মানুষকে অনুপ্রাণিত করে এবং পরিবর্তনে অনুপ্রেরণা দেয়। অ্যানিম্যাল ফার্ম নামে একটা উপন্যাস রয়েছে, সেটা যদি আমরা পড়েন তাহলে বুঝতে পারবেন। এই ধরনের জনাথন সোফটের দ্য ডেইলি লাইফ নামে আরেকটা উপন্যাস রয়েছে, বিশ্ববিখ্যাত। আমাদের প্রিয়
হুমায়ুন আহমেদ তার বহুব্রীহি অয়ময়, তার প্রতিটা লেখায় কিন্তু যত্রতত্র স্যাটায়ার, কৌতুক, যত্রতত্র কিন্তু কমেডিয়ান বা রেখে সমাজের অসঙ্গতিগুলো প্রকাশ করছে, যার জন্য উনি কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় লেখক। যাই হোক, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আমাদেরকে ঠাট্টার করার আগে টাইম, ডিরেকশন, অ্যামাউন্ট বিষয়টা নিয়ে মাথা রাখতে হবে। যদি আমরা টাইম, ডিরেকশন এবং অ্যামাউন্ট না বুঝি, তাহলে কিন্তু আমাদের ঠাট্টা হিতে বিপরীত হয়ে যায়। আমি এমন ঘটনাও দেখেছি যে আমরা ঠাট্টার ছলে একটা মানুষ মনে করেন কবিতা লেখার চেষ্টা করে, তার কবিতা হয় না, তখন তাকে যদি আপনি, আরে এই রবীন্দ্রনাথ, তোর কবিতা তো কেমন চলতেছে, আসলে কিন্তু তাকে উৎসাহ না দিয়ে তাকে থামিয়ে দেওয়ার একটা প্রবণতার ভিতর কাজ করে। মানুষকে কখনোই ঠাট্টার ছলে নিরুৎসাহিত করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না। যদি নিরুৎসাহিত করেন, যদি থামিয়ে দেন, তাহলে সেটা ঠাট্টা না, আসলে সেটা অভদ্রতা। আমি গত 2005 সাল থেকে জাপানে আসা যাওয়া করি। 2012 সাল থেকে আমি নিয়মিত জাপানে থাকি। আমি কোনোদিনও কোনো মানুষকে অমর্যাদাকর কোনো কথা বলতে দেখিনি, ধমক দিতে দেখিনি, এবং এমন কোনো শব্দ ব্যবহার করতে দেখিনি যা দ্বারা সে কষ্ট পাবে এবং নিরুৎসাহিত হবে। কিন্তু আমি বাংলাদেশে যত্রতত্র, বিশেষ করে ফেসবুকে কমেন্টস যদি পড়েন, পোস্ট যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন আমাদের চরিত্রটা কোন দিকে রয়েছে। জাপানিরা অন্যের মর্যাদা হানি হবে, এর জন্য তারা প্রাইভেসি ফলো করে শতভাগ। ঠাট্টা মস্করা যাই বলেন না কেন, এটার নেগেটিভ মিনিং তো ফাইজলামি। সাধারণত আমরা করি শিশুদের সঙ্গে, সাধারণত আমরা করি স্বামী স্ত্রীরা, সাধারণত আমরা করি বন্ধু বান্ধবের সঙ্গে। আড্ডার ছলে অনেক বন্ধুকে আমরা কিন্তু বিভিন্নভাবে ছোট করি, যার ফলশ্রুতিতে তার একটা সুনাম নষ্ট হয়, তার আসল নামটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আমি দেখেছি যে সৎ উদ্দেশ্যে একটা মানুষ উঠার চেষ্টা করছে, কিন্তু আমরা কিন্তু যত্রতত্র তাকে ছোট করার চেষ্টা করি। এই ফেসবুকে কয়েকটা ক্যারেক্টার তো ধরেন একেবারে হাস্যরসাত্মক হয়ে গেছে, যাদের আসল নাম আমরা জানি না, যেমন বল্লম রোজি, আপনারা বললেই তো বুঝতে পারেন, সেফুদা, হিরো আলম, বিপিনুর, এগুলোকে আমরা একটা হাস্যরসাত্মক ক্যারেক্টার হিসেবে বানিয়ে নিয়েছি। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আমাদের খেলোয়াড়, এসো এসো খেলা হবে, এগুলো বলে আমরা কিন্তু অনেক সময় মজা লুটি, এবং শুধু মজা লুটতে গিয়ে শুধুমাত্র যে আমরা অন্যকে কষ্ট দেই তা না, নিজেও অনেক সময় কষ্ট পাই। ফেসবুকের প্রথম দিকে একটা পেজ ছিল, নাম ছিল মজালস। সেই লোকটা কিন্তু খুবই খুবই দ্রুত জনপ্রিয় হয়েছিল, এবং সেই ঠাট্টার ছলে অনেক বড় বড় মানুষকে, অনেক বিখ্যাত মানুষকে কিন্তু ঠাট্টা করে ছোট করার চেষ্টা করত। ফলশ্রুতিতে কি হয়েছে, সে কিন্তু একদিন গ্রেপ্তার হয়েছে এবং সে পুরোটাই এখন স্টপ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এমন সময় কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যা থেকে অন্য মানুষ কষ্ট পায়। আমার ব্যক্তিগত জীবনে একটা কষ্টকর ঘটনা রয়েছে। আমার এক প্রিয় বন্ধু এই জাপানেই থাকে, ওসাকাতে, তার সঙ্গে আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে সুসম্পর্ক। হঠাৎ তার মুড না বুঝে, টাইম অ্যান্ড ডিরেকশন না বুঝে আমি তাকে মামু বলে ডাক দিয়েছিলাম। সে হঠাৎ করে আমার দিকে এসে চেতে বলে, এই মিয়া, তুমি আমার মামু ডাকো কেন মিয়া? আমি কি তোমার মামু? আসলে সে চেতে গিয়েছিল, কারণ হলো তার মুডটা আমি বুঝতে পারি নাই। সে আমার বলতো, মামু ডাকো কেন? বিশ্ববিদ্যালয়ে তো দোকানদারদেরকে মামু ডাকে মানুষ, টং দোকানদার, চাউলওয়ালাকে মানুষ মামু ডাকে, আমি কি তোমার মামু? এরপরে সে ওদিনে সে ঝগড়ার পরে আজ 2005 সাল থেকে সে জাপানে থাকে, আমার সঙ্গে কথা বলে না, যোগাযোগ করে না। আমি নানানভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমার অবস্থানটা বোঝানোর চেষ্টা করেছি, সে বুঝে না। আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু আরেকটা কষ্ট রয়েছে। আমি ছোট সময় লেখক হতে চাইতাম,
মাঝে মাঝে ভাবতাম যে কবিতাও লেখা ভালো। আমি কবিতা লেখার চেষ্টা করতাম। কবিতা যে হয়নি তা বলবো না, হতো। তারপর আমার বন্ধু, সেও নিজেও মানুষ দ্বারা কিন্তু কান্দু হিসাবে পরিচিত ছিল। মূল কারণ হলো সে সবাইকে স্যাটায়ার করতো, সেই কারণে সে আমাকে কবি আবু করিম বলতো। কবি আবু করিম মানে হলো আমাদের সময় একজন কবি ছিল, যে কিনা কবিতা লিখতে পারে না, কিন্তু তার ক্ষমতার বলে সে পত্রিকায় যত্রতত্র কবিতা প্রকাশ করতো, সেই জন্য সে আমাকে তার সঙ্গে তুলনা করতো। একটা মানুষ মনে করেন যে পারে না, চেষ্টা করছে, কিন্তু আমরা যদি তাকে যত্রতত্র অপমান করার চেষ্টা করি, তাহলে কিন্তু তার ভিতর যদি হঠাৎ করে কষ্ট পেয়ে যায়, সে কিন্তু সারা জীবনের জন্য হয় চুপ হয়ে যাবে, অথবা এমন বিদ্রোহ হবে অনেক সময় কিন্তু ঠাট্টা করার কারণে। অনেক মানুষ, ক্ষমতাবান মানুষ কিন্তু পরিকল্পনা করে তাকে হত্যাও করে ফেলে। আমরা রাজনৈতিকভাবে কিন্তু এরকম হত্যার অনেক শিকার হয়, বিশেষ করে যারা খুব সেন্সিটিভ শ্রেণীর মানুষ। আমাদেরকে অনেক সময় মুড বুঝি না, না বুঝে আমরা ঠাট্টা করি, ফলশ্রুতিতে আমাদের জীবনে কিন্তু অনেক দুর্ভোগ চলে আসে। ঠাট্টার কিন্তু দুইটা রূপ রয়েছে, একটা হলো ফর্মাল রূপ, আর একটা হলো নন ফর্মাল রূপ। আমাদের সিনেমাগুলো মজাদার করার জন্য দেখবেন সব সময় এখানে কৌতুক অভিনেতা, যাকে আমরা বলি যে কমেডিয়ান, থাকতোই। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই। মনে করেন যে সিনেমা করে চার্লি চ্যাপলিন মানুষকে হাসিয়েছে, স্যাটায়ার করে সমাজের অসঙ্গতিগুলোকে প্রকাশ করে সে কথা না বলে কতটুকু বিখ্যাত, কতটুকু ইফেক্টিভ মানুষ, সেটা আপনারা যদি তার সিনেমা দেখেন তাহলে বুঝতে পারবেন। মিস্টার বিন, থ্রি স্টোজেস, কৌতুক অভিনেতা বানু গঙ্গোপাধ্যায়, আমাদের সাইফুদ্দিন, টেলি সামাদ, রবিউল, এরকম হাজারো হাজারো অভিনেতা রয়েছে। আর আমাদের হানিফ সংকেত তো ধরেন তার ব্যক্তিত্বই গড়ে উঠেছে কৌতুক অভিনেতা হিসাবে। যাই হোক, কৌতুক করা মন্দ না, কৌতুকটা অবশ্যই আমাদেরকে গঠনমূলক করতে হবে। আর কেউ যদি আসলেই জোকার, ক্যারেক্টারই জোকার হয়, তাকে আমি বলবো নন ফর্মাল জোকিং না করে ফর্মালি জোকিং করা, পেশা হিসাবে জোকিং না। তাহলে সে কিমুরা সানের মতো, অথবা মিস্টার বিনের মতো, অথবা চার্লি চ্যাপলিনের মতো বিখ্যাত মানুষ হোক, আসলেই জোকার হোক, মানুষকে আনন্দ দেখ, এবং সিনেমার জোকারদের মতো মানুষকে জোকিং করে আনন্দ দেখ। আমরা শিশুদের সঙ্গে অনেক সময় মজা করে, মোটা শিশু হলে মোটু, কালো শিশু হলে কালিয়া, মেয়ে হলে কালি বলি। অনেক সময় শিশুদেরকে যখন নাচার চেষ্টা করতেছে, নাচ হয় না, তখন আমরা কিন্তু অনেক সময় তাদেরকে নটরাজ বলে নেগেটিভলি বলি, যাতে সে চুপ হয়ে যায়। আঁকার চেষ্টা করছে কিন্তু আঁকতে পারে না, কিন্তু আমরা তখন তাকে কিন্তু বিঞ্চি বলে অনেক সময় স্যাটায়ার করি। এটা ইনডাইরেক্টলি কিন্তু তাকে নিরুৎসাহিত করা। আমাদেরকে সব সময় টাইম, ডিরেকশন, অ্যামাউন্ট ভেবে আচরণ করতে হবে, না হলে ঠাট্টা কিন্তু একটা মানুষের জীবনকে সারা জীবনের জন্য ক্ষতি করে দেয়। আপনি এমনভাবে ঠাট্টার ছলে একটা কথা বলেছেন, সেই ঠাট্টাটা তার জীবনে, তার মাথায় যদি লেগে যায়, হয়তো সে সারা জীবনের জন্য চুপ হয়ে যাবে। এবং সেই জন্য ঠাট্টার বিষয়টা নিয়ে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। অনেক বন্ধু বান্ধব আমি দেখেছি ঠাট্টা করে ইভ টিচিং করে, মেয়েদেরকে ইভ টিচিং করে। অনেক মেয়েরাও কিন্তু ছেলেদেরকে আদেম টিচিং করে। এর ফলশ্রুতি কি হয়, অনেক সময় একটা ধ্বংসাত্মক অবস্থায় চলে যায়, রিয়াকশন করে, অনেক সময় খুন খারাপিও হয়। আপনারা তো সবাই এ ব্যাপারে নিয়মিত পত্রিকাতে নিউজ পান। যখন পরিস্থিতি সামালের বাহিরে চলে যায়, তখন বলে কি আমি ঠাট্টা করছি, আমি ফাইজলামি করছি, আমি জোকিং করছি, এভাবে বলে কাটে পড়ার চেষ্টা করে। আসলে কিন্তু সেটা না, সে সিরিয়াসলি করেছে। যাই হোক, সবাইকে ঠাট্টার বিষয় নিয়ে আমাদেরকে সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে। আমরা যদি আসলেই ঠাট্টা করতে চাই, মানুষকে বিনোদন দিতে চাই, আমাদের বিনোদনের বাহিরে কখনোই ঠাট্টা করা যাবে না। আমাদেরকে এমন ঠাট্টা করতে হবে যাতে সামাজিকভাবে আমরা বিনোদন পাই, সামাজিকভাবে যদি আমরা অনুপ্রেরণা পাই, ইন্সপিরেশন পাই। ঠাট্টার কিন্তু খুবই সুন্দর একটা ধর্ম রয়েছে, সেটা হলো মানুষ যখন মুড হারিয়ে ফেলে, স্ট্রেসে থাকে, কষ্টে থাকে, তখন ঠাট্টা করে কিন্তু একটা মানুষকে আবার পুনরায় জাগিয়ে তোলা যায়। সুতরাং আমাদেরকে মানুষকে জাগিয়ে তুলতে হবে, ঠাট্টা দিয়ে বা কৌতুক দিয়ে বা জোকিং দিয়ে বা কমেডি দিয়ে
মানুষকে জাগিয়ে তুলতে হবে, মানুষকে কিন্তু থামিয়ে দেওয়া যাবে না, মানুষকে অপমান করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে সুখী করতে হবে। সেই জন্য আমি আমার ওয়াইফের সঙ্গে যখন ঠাট্টা করি বাঙালি ছলে, তখন বলে আপনি ঠাট্টা করেন নাই, আসলে আমাকে আপনি অপমান করেছেন। আমরা কিন্তু বাংলাদেশে ওয়াইফদের সঙ্গে শালাশালির সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু যত্রতত্র ঠাট্টা করি। সেই ঠাট্টার ছলে কিন্তু অনেক সময় আমাদের সম্পর্কে কিন্তু প্রবলেম হয়, যে প্রবলেমগুলি খুবই খুবই কষ্টদায়ক প্রবলেম। আমি আমার একজন কাজিনকে জানি, সে তার দুলাভাইয়ের সঙ্গে জোকিং করতে গিয়ে এমন জোকিং করেছে যে সেটা পরে মারামারির অবস্থা হয়ে গেছে, পরিবারে ঝগড়া, এবং এখনো পর্যন্ত সেই দুলাভাই তার শালিকাকে 20 বছর ধরে কোনো কথাই বলে না। হাজবেন্ড ওয়াইফের সঙ্গে অনেক সময় কিন্তু তালাক পর্যন্ত হয়ে যায়। বিশেষ করে কথায় কথায় যদি হঠাৎ করে কখনো তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তার পরিবার নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু সংসার ভেঙে যায়। আমাদের চাকরিতেও আমরা যখন চাকরি করি, তখন কিন্তু আমরা কলিগদের সঙ্গে একটা সুসম্পর্ক থেকে হঠাৎ করে যদি তাকে ঘায়েল করতে চাই, ঠাট্টার ছলে অনেক কথা বলে ছোট করার চেষ্টা করি। এই ছোট করার সময় কিন্তু অনেক সময় কিন্তু অনেকের চাকরিও চলে যায়। ব্যবসার ক্ষেত্রেও মনে করেন যে পার্টনারের সঙ্গে সাইনিং করছেন, সাইনিংয়ের টেবিলে হঠাৎ করে এমন একটা জোকিং করলেন বা এমন একটা অপ্রত্যাশিত শব্দ ব্যবহার করলেন, যার ফলশ্রুতিতে কন্ট্রাক্টটাও অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু জোকিং করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেম হয়। যদি আসলে ব্যক্তিগতভাবে অনেক জোকস পছন্দ করেন, তাহলে যারা বিশ্ববিখ্যাত জোকার আছে, কমেডিয়ান আছে, তাদেরকে ফলো করবেন। এতে আপনার কিন্তু যোগ্যতারও প্রকাশ ঘটবে। আপনি নিজে জোকস যেহেতু পছন্দ করেন সেটা করবেন, কিন্তু এমন কোনো জোকস করবেন না যেটা দিয়ে মারামারির অবস্থায় চলে যায়, সম্পর্ক ছেদ ঘটে, মানুষ অপমানিত হয়, নিজের মান সম্মান নষ্ট হয়, নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়, এবং সবচেয়ে বড় কথা হলো মানবাধিকার লঙ্ঘন হয়। এটাকে অনেকে মনে করেন যে এটা একটা হেলাফেলা বিষয়, এটা ফাইজলামি, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আসলে কিন্তু এটা বিরাট বড় সমস্যা। একটা ছোট্ট একটা কথার কারণে, ছোট্ট একটা আচরণের কারণে, ছোট্ট একটা প্রকাশের কারণে আপনার কিন্তু বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই ক্ষতি নিয়ে আমাদেরকে সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে, নতুবা কিন্তু জোকস আর জোকস থাকবে না, জোকস তখন সিরিয়াস বিষয় হয়ে যাবে। জাপানিদের সঙ্গে যদি আপনি জোকস করেন, তাহলে সে শুনবে, শোনার পরে ঠিক এমন একটা উত্তর দিবে যেটা আপনার উল্টো আনন্দ দেবে, কিন্তু উল্টো আপনার সঙ্গে বাকবিতণ্ডায় যুক্ত হবে না। যাই হোক, আমাদেরকে জীবনের প্রতিটা পর্যায়ে ঠাট্টা নিয়ে সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে। আমি বলছি না আমরা ঠাট্টা মুক্ত জীবনযাপন করব, অবশ্যই ঠাট্টা যুক্ত জীবন হবে এবং বিনোদনমূলক জীবন হবে, সুখকর জীবন হবে। আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে শেয়ার এবং লাইক দিবেন, আর নিজে উপকৃত যদি হন তাহলে অন্যের সঙ্গে শেয়ার করবেন, অন্যরাও উপকৃত হবে।